This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেই কবেকার কথা বলুন তো, অমৃত কুম্ভের সন্ধানে সেই যে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থনে ওঠে অমৃতেরও ভাণ্ড। এই জন্যই তো মন্থন টন্ধন, তার সন্ধানেই তো এইভাবে মন্দার পর্বতকে দণ্ড বানিয়ে আর বাসুকি নাককে দিয়ে দড়ি বানিয়ে একদিকে দেবতারা অন্যদিকে অসুররা কি টানাটানি না করেছিলেন। আর তারপর আলটিমেটলি কত কিছু বেরোলো সমুদ্র থেকে, আলটিমেটলি অমৃত উঠেছিল। আমাদের রাজ্যেও না মনে হচ্ছে একটা মন্থন শুরু হয়েছে। তবে এবার মন্থন শেষে অমৃত উঠবে না গরল সেটা জানি না, ওখানেও কিন্তু উঠেছিল গরল, প্রথমে উঠেছিল, সেটা মহাদেব কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়ে গেছিলেন। এক্ষেত্রে গরল যদি ওঠে সেটা আপনার আমার কপালে নাচ্ছে, এটা একদম শিওর। যা এরকম সাইড এফেক্ট, যা কিছু বাই প্রোডাক্ট, সব আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য। বাকিটা ওই যারা মন্থন করেন তাদের জন্য। এবার একটা কথা স্রেফ আন্দাজ থেকে বলতে পারি, জানেন তো, দেখুন দুর্বাসা মুনির অভিশাপে যখন দেবরাজ ইন্দ্রসহ দেবতাদের ক্ষমতাটা খর্ব হয়েছিল, দাঁড়িপাল্লায় দেবতা আর অসুরদের শক্তিটা মোটামুটি ব্যালেন্স হয়ে গেছিলো, সমান সমান। ত্রিপুরাসুর দেবলোক দখল করে নিয়েছিল, তখনই তো বিষ্ণুর বুদ্ধিতে ওই সমুদ্র মন্থন করে অমৃতের কলস তুলে সেই অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করেছিলেন। কাজী এখন যারা মন্থন করছেন তারা অমৃতের লক্ষ্যেই এই মন্থনটা করেছেন বলে ধরে নেওয়া যেতে পারে। এখানেই তো প্রশ্ন, মন্থনটা করছে কারা? উত্তর হচ্ছে আমাদের দুই বিখ্যাত রাজনৈতিক দল, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এই দুটো রাজনৈতিক দলই না মনে হচ্ছে এই মন্থনে নেমেছে, জানেন তো, যার যার নিজের মতো করে, এবং দুটো দলই অমৃত চাইছে। এক এক করে দুটো দলের কথাই বলবো। তবে প্রথমে কংগ্রেসের কথা। দেখুন কংগ্রেসের ক্ষেত্রে অমৃত কোনটা, যদি এই রাজ্যের নিরিখে বলতে বলেন তাহলে আমি বলবো কংগ্রেস ওই সাগর ছেঁচে জোটের অমৃত তুলে আনতে চাইছে। সেই জোট তৃণমূলের সঙ্গে জোট কি না এটা আপনাদের মনে হচ্ছে তো, এটাই এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। কাজে আপনাদের মনে যদি এই প্রশ্নটা ওঠে, খুব খারাপ কিছু ওঠেনি, এটা নিয়েই তো সবথেকে বড় দ্বন্দ্ব আর কি। এবার দেখুন যদি কার্যকারণ বিশ্লেষণ করতে বলেন তাহলে বলবো এই যে অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি আচমকা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়ে গেলেন। এই যে এ রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, তাকে বলা নেই কওয়া নেই হঠাৎ প্রাক্তন সভাপতি বলে সম্বোধন করলেন। সেটা কি এমনি এমনি? এই জগতে তো এমন কিছু হয় না যেটা এমনি এমনি হয়, কখনো শুনিনি। এবার রাজনীতিতেও এমনি এমনি ঘটার কোনো প্রশ্নই নেই, ট্র্যাডিশনটাই একদম নেই। তাহলে এই যে অধীর চৌধুরীকে এআইসিসির পর্যবেক্ষক প্রাক্তন প্রদেশ সভাপতি বলে ডাক দিলেন, সেটার পেছনেও একটা কারণ নিশ্চয়ই আছে। সেটা কি, অধীর চৌধুরী যখন প্রথম প্রদেশ কংগ্রেস সভাপতি হন সেই 2014 সালে ফেব্রুয়ারি মাসে, 2019-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে অধীরকে দায়িত্ব থেকে সরিয়ে সোমেন মিত্রকে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি করেছিল এআইসিসি। সেই প্রথমবারের পরও একবার তাকে সরতে হয়েছিল, কিন্তু 2020-তে সোমেন মিত্রের মৃত্যুর পর ফের অধীরেই আস্থা রাখতে হয় কংগ্রেস হাইকমান্ডকে। সেই থেকে 2024-এর এই 30শে জুলাই পর্যন্ত অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেই জেনে এসছে রাজ্যের কংগ্রেস কর্মীরা, সবাই জেনেছেন, আপনি আমি সবাই জেনেছি। এবার লোকসভা ভোটে হারের পর অধীর চৌধুরী প্রদেশ সভাপতিত্ব ছেড়ে দিতে চেয়ে মল্লিকার্জুন খাড়গেকে যে চিঠি দিয়েছিলেন সেটা তো সত্যি, কিন্তু সেই চিঠি কংগ্রেস সভাপতি গ্রহণ করেছিলেন কি? দেখুন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে এরকম কোনো বিবৃতি আমরা তো শুনিনি। এবার অধীর চৌধুরীর প্রতিক্রিয়া বলুন, সেটা দেখে তো বোঝা যাচ্ছে তিনিও শোনেননি। আচ্ছা, শোনার তো অপেক্ষায় ছিলেন এটা বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কি শুনতে চাইছিলেন?
মানে ধরুন তিনি পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে, তাকে বিশ্রামে পাঠানো হয়েছে বা বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তার বদলে অন্য কাউকে বেছে নেওয়া হচ্ছে। এই কথাটা শোনার অপেক্ষায় কি তিনি ছিলেন? দেখুন, যিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি তো এই কথা শোনারই অপেক্ষায় ছিলেন বলে ধরতে হবে। সুতরাং শুনলে অবাক হওয়ার কিছু ছিল না, প্রত্যাশিত জিনিস হাতে পেলে কি আর কবে অবাক হয়েছে, তাই না? এবার কিন্তু যখন শুনলেন কথাটা তখন এত অবাক হলেন কেন? যে ঠাড়ে ঠাড়ে জানিয়ে দিলেন এই রাজনীতি তার জন্যে নয়, এত ক্ষোভ এত বিক্ষোভ, তাহলে কি তিনি অন্যরকম কিছু শোনার অপেক্ষায় ছিলেন? আচ্ছা, কোন রাজনীতি তার নিজের জন্য নয় বলে মনে করছেন গত লোকসভায় এই কংগ্রেসের দলনেতা? কংগ্রেস আর তৃণমূলের জোট রাজনীতিটাকে, সেটাই তিনি মনে করছেন তার জন্যে নয়। দেখুন, অধীর চৌধুরী তার পোস্টে লিখেছেন, ইন্ডিয়া জোটে সামিল হওয়ার পরেও বাংলার তৃণমূলের যে লোকজন কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণটা শানিয়েছে, সেই আক্রমণ, তৃণমূলের সেই আক্রমণ দেখেও চুপ করে থাকা মানে কংগ্রেস কর্মীদের প্রতি অন্যায়। সেই অন্যায় তিনি কিছুতেই করতে পারতেন না। অর্থাৎ কোথাও গিয়ে তিনি জাস্টিফাই করেছেন তৃণমূলের সাথে এ রাজ্যে জোট না বাঁধাকে এবং বামেদের সাথে জোট রাখাকে। এখানটাতেই মনে হচ্ছে একটা টুইস্ট আছে, জানেন তো। বা এই যে গোটা ঘটনাটা ঘটছে চারপাশে, যে মন্থন চলছে, তার প্রথম কারণটা মনে হচ্ছে এই বক্তব্যের জায়গাতেই লুকিয়ে রয়েছে। এই যে তিনি কোথাও গিয়ে তার মানে এই যে জোটটা করেননি বা এখন কেন জোট করেননি সেটা জাস্টিফাই করছেন, তার মানে এই জোট না করার জন্যেই তাকে কি সরে যেতে হয়েছে? মানে তখনও যখন তিনি নিজের চিঠিটা দিয়েছিলেন তখনও কি এই জোটটা হয়নি বলে তার ওপর চাপ বেড়েছিল, সেই জন্য চিঠিটা দিয়েছিলেন? সেই সময় চিঠিটাকে গ্রহণ করে তাকে অব্যাহতি না দিয়ে এতদিন পর বলা নেই কওয়া নেই হঠাৎ প্রাক্তন প্রদেশ সভাপতি বলে তাকে যে খানিকটা অপমানের স্তরে ফেলে দেওয়া হলো, এটা একজন সিনিয়র নেতা, তিনি তো সত্যিই ডিজার্ভ করেন না। তিনি এক্সপেক্ট করতেই পারেন, তিনি নিজে যখন চিঠি পাঠিয়েছেন তাকে নিশ্চয়ই কেউ চিঠি দিয়ে পাল্টা জানাবেন যে তার চিঠিটা গ্রহীত হয়েছে বা গৃহীত হয়নি, তাকে কাজ চালাতে হবে। তিনিও ধরে নিয়েছিলেন আপাতত তাকেই কাজ চালাতে হবে, আপাতত তিনি ধরেছিলেন। ফলে একটু সম্মানজনকভাবে তাকে কি জানানো যেত না? নাকি মল্লিকার্জুন খাড়গে যেভাবে এর আগে কড়া ভাষায় এই ভোটের সময় বলেই দিয়েছিলেন পরিষ্কার যে যার পোষাবে না তার জন্য দরজা খোলা আছে, মানে দরজা দেখিয়ে দিয়েছিলেন, সেই অস্বস্তিটাই কি অনেক বড় হয়ে আস্তে আস্তে ডালপালা মেলে এইভাবে তাকে খানিকটা অবজ্ঞা মানে মতো করে তাকে সরিয়ে দেওয়া হলো? এই যে ছাপটা পড়লো কংগ্রেসের জাতীয় নেতৃত্বের ব্যবহারে, সবটাই কি একটা সুতোয় বাঁধা? আচ্ছা, তাহলে কি এ রাজ্যেও এই জাতীয় স্তরের জোটের ছাপ পড়েছে? এইখানেই তো ওই বললাম পরের জায়গাটা ভাবতে হচ্ছে। এই যে এআইসিসি নেতৃত্ব, তারা কোথাও গিয়ে হাইকমান্ড যাকে বলে আর কি, তারা যে এই যে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি বাছার চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন, খোঁজখবর চলছে, সেটা কি তাহলে এরকম কোনো সভাপতির খোঁজ যার সঙ্গে এই জোটের বিতর্কটা আর জুটবে না? এটাই আসল উদ্দেশ্য। তাহলে কি 2011-র পর আবার এ রাজ্যে কংগ্রেস আর তৃণমূল কাছাকাছি আসছে? হয়তো দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসই বড়, কংগ্রেসই আসল প্রোডাক্ট, বাই প্রোডাক্ট তার থেকে বেরিয়ে আসা তৃণমূল, মানে এটাকে বড় নদীর থেকে বেরিয়ে আসা শাখা নদী হিসেবেও দেখতে পারে। কিন্তু যদি গোটা বিষয়টা এ রাজ্যের পরিপ্রেক্ষিতে দেখতে হয় তাহলে তো ছবিটা পুরো উল্টো। এখানে আজকের দিনে তৃণমূলই তো বড়, কংগ্রেস শাখা। তাহলে কে কোন মূল শাখার সঙ্গে মিলতে চাইছে, মানে মূলটা কোনটা শাখাটা কোনটা, এটা নিয়ে একটু কনফিউশন আছে তো। রাজ্যের ক্ষেত্রে একরকম, সর্বভারতীয় ক্ষেত্রে একরকম। তা আমরা ওইটার মধ্যে বিতর্কটার মধ্যে গেলাম না কে কোনটা। আমরা শুধু এইটুকুনি বুঝতে চাইছি যে শাখা মূলের সঙ্গে মিলতে চাইছে নাকি মূল শাখার সঙ্গে মিলতে চাইছে।
এটাই তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আদৌ মিলতে চাইছে কি না সেই প্রশ্নটাও কি কম বড় নয়? গঙ্গা মালদা হয়ে মুর্শিদাবাদে ঢুকে ধুলিয়ান থেকে ভাগ হয়ে যায়। একটা ভাগ পদ্মা হয়ে বাংলাদেশে চলে যায়, আর একটা ভাগ হুগলি নামে পশ্চিমবঙ্গ দিয়ে এগোতে থাকে। পশ্চিমবঙ্গে হুগলি নদী এগোতে এগোতে গঙ্গাসাগরে পৌঁছে বঙ্গোপসাগরে মেশে। অন্যদিকে ভাগ হয়ে বাংলাদেশে চলে যাওয়া পদ্মা, যমুনা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মেশে। একদিকে বাংলার হুগলি আর একদিকে বাংলাদেশে চলে যাওয়া পদ্মা, নাম ও পথ আলাদা হয়ে গেলেও শেষমেশ সেই বঙ্গোপসাগরে গিয়েই সবটা মেশে। ভাবতেই পারেন আচমকা ভূগোল কেন? ভূগোল, ইতিহাস, বিজ্ঞান থেকে বর্তমান, আর বর্তমান থেকেই রাজনীতি। রাজনীতি মানে তো পরীক্ষা নিরীক্ষা। তাই পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি সারা বছরে নিতে হয়। রাজনীতির গোলকধাঁধায় গোল গোল নানা সম্ভাবনা দেখা যায়, আবার তা গুলিয়েও যায়। রাজনীতির সমভাবনায় সম্ভাবনা একটা বিষম বস্তু। যে সম্ভাবনা নৌকায় চড়েছিল বাম ও কংগ্রেস। আমরা তো আছি এক জায়গায়, কংগ্রেস দল বাড়া মানেই সেখানে যদি সিপিএম সাপোর্ট করবে তাহলে আরও শক্তি বাড়বে। আবার কোথায় যদি সিপিএমের দরকার তখন আমরা সমর্থন করব, তাদেরও শক্তি বাড়বে। ওপর থেকে নিচ পর্যন্ত যখন মানুষ একাট্টা হয়, নেতারা বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু নিটফল 2011 পরিবর্তনের পর জোট বা সমঝোতা সব অঙ্কই কষা হয়েছে, কিন্তু অঙ্ক একবারও মেলেনি। 2016 সালে বিধানসভায় জোট বা সমঝোতা সবটাই পরাজিত হয়েছিল। 2021 হাল ফেরাতে গিয়ে হাত ও হাতুড়ি ধাক্কা খায়। 2024 লোকসভায় এ রাজ্যে কংগ্রেসের আসন কমে দাঁড়ায় 1। বামেরা আবার খাতা খুলতে পারেনি। মাঝের পঞ্চায়েত ভোটগুলো বাদ দিলে বাংলার ভোট বাক্সে বাম কংগ্রেসের ঝুলিতে পাসমার্কটুকুও নেই। কেন নেই? এই পর্যালোচনা দুই শিবিরের। তবে নেই মামার চেয়ে অধীর চৌধুরী ছিলেন বঙ্গ কংগ্রেসের একমাত্র দাবাং তারকা। ছিলেন, জিতেও ছিলেন, কিন্তু এবারে তিনি হেরেছেন। আর তারপরেই অধীর ক্রমশ প্রাক্তন হয়ে গেলেন। আমি সাধারণ কংগ্রেস কর্মী, আমার এসব পদের নিয়ে কোনো রকমের লালচ আমার কোনোদিন ছিল না, আজও নেই। খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। নানা মন্তব্যে খারাপ বলে গেছে আমার, সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম। কি ভাই, যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। হাইকমান্ডের নীতি ইন্ডিয়া জোটের স্পিরিটের নীতি, আর অধীরবাবু বাংলায় সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তার নিট রেজাল্ট হচ্ছে কংগ্রেস তো ডুবেছেই, তিনি নিজে তাঁর নির্বাচনী কেন্দ্রে তৃতীয় হয়েছে। মেজাজ বলছে অধীর চৌধুরী প্রদেশ সভাপতি হিসেবে প্রাক্তন। একই সঙ্গে অধীর চৌধুরীর প্রদেশ কংগ্রেসের অবস্থানও কি প্রাক্তন হতে চলেছে? অধীর চৌধুরীর তৃণমূলের বিরুদ্ধে, অধীরের হাইকমান্ড আবার তৃণমূলের পক্ষে। পক্ষ বিপক্ষের এহেন পাটিগণিতে অধীরহীন প্রদেশ কংগ্রেস কি ফের একবার তৃণমূলের কাছে ঘেঁষবে? 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ভাগ হয়ে আলাদা দল হলো, নাম হলো তৃণমূল। 2001-এ কংগ্রেস আর তৃণমূলের নির্বাচনী সন্ধি হয়েছিল বিধানসভার ভোটযুদ্ধে। 2009-এর লোকসভাতেও জোট করে বামেদের বিরুদ্ধে লড়েছিল কংগ্রেস আর তৃণমূল। 2011-তে তৃণমূল আর কংগ্রেসের জোটই সরকার গড়েছিল। 2012-তে আবার তৃণমূল আর কংগ্রেসের রাস্তা দূরে চলে গেল, জোট টেকেনি। 2024 সালে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কোণঠাসা হলেন অধীর চৌধুরী। বাংলার পাটিগণিতেই ধাক্কা বলে মনে করছেন অনেকে। এখান থেকেই ফের একবার বঙ্গ রাজনীতিতে কংগ্রেস আর তৃণমূলের কাছাকাছি আসার সম্ভাবনা অনেকেই টের পাচ্ছেন। অধীরহীন পথ সেই সম্ভাবনাকে কি উস্কে দিচ্ছে ক্রমশ? এরা যে বামেদের সাথে জোট বেঁধে তৃণমূল বিরোধিতার যে রাস্তায় অধীর চৌধুরী নিজে হেঁটেছেন এবং তার দলকে এরা যে হাঁটিয়েছেন, তার সেই থিওরি যে খাতায় কলমে ভোটের ময়দানে পুরোপুরি ফ্লপ, সেটা তো পরিষ্কার। কোনো ভোটেই বলার মতো ফল হয়নি। অধীর চৌধুরী ভেবেছিলেন যতই জাতীয় স্তরে ইন্ডিয়া জোট হোক, এ রাজ্যে তৃণমূলকে বাদ দিয়ে বামেদের সঙ্গে হেঁটেই তিনি বাজিমাত করবেন। রাহুল গান্ধীর ওই ন্যায়যাত্রা, সেটা যখন ওই অসম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তখন প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। তখনও কিন্তু সব থেকে বেশি সরব ছিলেন অধীর চৌধুরী। এবং খেয়াল করে দেখুন যে যখন এই দুটো জোটের প্রসঙ্গ এসছিল, মানে যখন এই লোকসভা ভোটের আগে ইন্ডিয়া ঐক্য, ইন্ডিয়া জোটের প্রসঙ্গ এসছিল, যখন আসন সমঝোতার প্রসঙ্গ এসছিল,
যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সাথে বৈঠকে বসেছিলেন, তখন কিছু সিট ছাড়ার কথা হয়েছিল, বেশিরভাগ সিট ছাড়া হয়নি, 3টের কথা হয়েছিল, এটা শোনা গেছে। এবার এই জায়গাটাতে যেটা এখানকার, তখন নাকি রাহুল বলেছিলেন অধীর চৌধুরীর সাথে কথা বলবেন, এবং কি কথা হয়েছিল না হয়েছিল আমরা জানি না, এটুকুনি শুধু জানি যে অধীর চৌধুরী সেই জোটের রাস্তায় হাঁটতে রাজি হননি। তার মানে কোথাও গিয়ে তার মনে হয়েছিল যে 3-এর বেশি আসনে এখানে কংগ্রেস ভালো ফল করবে, এটাই তো স্বাভাবিক অংশ, যা সবটা অঙ্ক তো এরকমই। কিন্তু লোকসভা ভোটের পর এ রাজ্যে দলের ফলাফল, এমনকি নিজের হার দেখে এটা তো পরিষ্কার বুঝতে পারছেন সেই অঙ্কটা ভুল হয়েছে, কোথাও গিয়ে মেলেনি। আর এ নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। আর উল্টো দিকে তৃণমূলকে দেখুন, তাদের নেতৃত্ব দাবি করছে দেশে যদি কোনো শক্তি বিজেপিকে ধাক্কা দিতে পারে তবে সেটা তৃণমূল আর সমাজবাদী পার্টি। এখানে কংগ্রেসের নাম করেনি। এখানে যদি জোটটা থাকতো তাহলে তৃণমূল কি এত সহজে কংগ্রেসের নামটা ভুলে যেতে পারতো? কোথাও গিয়ে তাদেরকে এইভাবে অবজ্ঞা করতে পারতো? অথচ দেখুন 100টা সিট নিয়ে বসে আছেন রাহুল গান্ধী, তারপরেও তার এই জোট সঙ্গীর কাছ থেকে অবজ্ঞা পেতে হচ্ছে। ভালো লাগে? হ্যাঁ, এটা কি তাদের প্রাপ্য? নিশ্চয়ই এটা ভাবছেন, হয়তো মনে মনে এটাও ভাবছেন যে এই যাবতীয় কিছুর পেছনে ওই যত দোষ নন্দঘোষ, অধীর চৌধুরী। দেখুন 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদবকে আমন্ত্রণ করেছে তৃণমূল। তারপর গত সপ্তাহে শেষে দিল্লিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অন্য সবার সঙ্গে তারা সম্পর্ক রাখছেন, সম্পর্ক বাড়াচ্ছেন, কিন্তু কংগ্রেস নেতৃত্বকে তারা এগিয়ে গেছেন। এই দুটো ঘটনাও কি কংগ্রেস নেতৃত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূল তাদের সাথে দূরত্ব তৈরি করছে জেনে বুঝে? এই দূরত্বটা কোথাও গিয়ে তাদের জন্য বেশ চাপের একটা জায়গা। দেখুন, খেয়াল করে দেখুন বিজেপিকে যে এনডিএ জোট করতে হয়েছে ক্ষমতায় থাকার জন্য, তাতে দুটো পার্টির ওপর তাদের নির্ভরশীল থাকতে হচ্ছে মূলত, যতই তারা নিজেরা 240টা আসন পান। কিন্তু তেলেগু দেশম পার্টি আর এপাশে নীতিশের দল, এই দুটোকে তো ফেলে দিতে পারছে না, তাদের কথা মাথায় রাখতে হচ্ছে। ঠিক একইভাবে 235-এ যে ইন্ডিয়া ঐক্য দাঁড়িয়ে, তার মধ্যে 29টা কিন্তু তৃণমূল কংগ্রেস। ফলে তাদেরও এই বিরোধী ঐক্য যতই হোক তার মধ্যে ধরে রাখাটার একটা দায় বা দায়িত্ব সেটা কিন্তু কংগ্রেসের আছে। সেখানে কোথাও গিয়ে তারা চলে গেলে তাদের এমনিতেই কোথাও পুরো জোটটা কমে যাবে, ভ্যালু কমে যাবে রাজনীতির ময়দানে। আবার উল্টো দিক থেকে দলে আছেন, জোটে আছেন, কিন্তু অবজ্ঞা করছেন, এটা তো তাদের কোথাও গিয়ে মনে হতেই পারে এটা তো হওয়ার কথা ছিল না। জোটে থাকলে জোট সঙ্গীর কাছ থেকে খানিকটা সম্ভ্রম পাওয়া যাবে, বা আর কিছু না একটু বন্ধুত্বপূর্ণ আচরণ পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। জোটেও রইল, অথচ যেটা পাওয়ার কথা প্রাপ্যটাও পাওয়া গেল না, এটা খারাপ লাগবে না কংগ্রেস নেতৃত্বের? দেখুন, তৃণমূল নেত্রী যতই বলুন সময় কম ছিল বলে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি এবার দেখা করেননি, কংগ্রেস নেতৃত্ব তারা তো ভাবতেই পারে না যে এই দেখা না করার পেছনে আসলে অন্য কারণ আছে। মানে সেই কারণ যদি সংসদে ইস্যুভিত্তিক সমর্থন হয়, তাহলে কংগ্রেস হাইকমান্ডের চিন্তায় পড়ার কিন্তু যথেষ্ট কারণ আছে। 235 জনের যে বিরোধী জোটকে লোকসভায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, সেই 235 থেকে তৃণমূলের 29 সাংসদের শক্তি মাইনাস হয়ে যাওয়ার মানেটা কি, সেটা মল্লিকার্জুন খাড়গেদের না জানার কোনো কারণ নেই। তাই ভাবছি এই সমস্ত কার্যকারণেই কি প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ারে প্রাক্তন হয়ে যেতে হলো অধীর চৌধুরীকে। লোকসভা ভোটের সময় খাড়গে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়েই তাকে ভৎসনা করেছিলেন, ওই বললাম। ফলে গোটা বিষয়টা খুব অপ্রত্যাশিত বলে মনে হচ্ছে কি। মমতাজি गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है। इसीलिए
वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। अंदर बाहर कैसे क्या करेंगे उनकी पता कर लो, उनसे पूछ लो। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो उस तरफ भी जा सकते। मुझे उनके ऊपर कोई भरोसा नहीं कि गठबंधन तोड़ने वाली মমতা ব্যানার্জি। মল্লিকার্জুন খাড়গের কথায় তখন কষ্ট পেয়েছিলেন অধীর চৌধুরী, আর প্রদেশ কংগ্রেসের তার অনুগামীরা বোধহয় আরও বেশি কষ্ট পেয়েছিলেন। তাই কলকাতায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির ছবিতে কালিঠালি ল্যাপা হয়েছিল। এতদিন পরে কি এই সব কিছু সুদে আসলে উসুল করলো এআইসিসি? কর্মী বা অনুগামীদের ল্যাপা কালির বিনিময়ে কি তাকে এই প্রদেশ কংগ্রেস সভাপতির কুর্সিটা ছেড়ে দিতে হলো? দেখুন, অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির উল্টো মেরুর লোক, তাই কি তাকে সরিয়ে মন্থনের চেষ্টা করছে কংগ্রেস হাইকমান্ড? মানে তারা কি অবশ্যই এটাও মাথায় রাখছে যে এখানেও এই প্রদেশ কংগ্রেসেও যাদের তারা কোনো দিন খুব একটা গুরুত্ব দেননি, মানে অধীর চৌধুরীর বিরুদ্ধ গোষ্ঠী আর কি, এরকম একটা গোষ্ঠী তো আছে যারা এখনও অধীর চৌধুরীকে তাদের নিজেদের লোক বলে মনে করেন না, যারা মনে করেন অধীর চৌধুরী দলে যে বিরোধী গোষ্ঠীটা ছিল বা যে বিকল্প নেতৃত্ব ছিল সেই নেতৃত্বকে উঠতে দেননি, তাদের বসিয়ে রেখেছেন, দূরে ঠেলে দিয়েছেন। ফলে এই যে একটা কংগ্রেসের ভেতরে যেই একটা বিষয়টা আছে, সেই বিরুদ্ধ গোষ্ঠী মানে একটা অপোজিট গোষ্ঠী, যে গোষ্ঠীটা অধীর চৌধুরীকে পছন্দ করে না, তারাই কি এবার চোখের মণি হয়ে উঠবে হাইকমান্ডের? বা তাদের খোঁজেই, তাদের মধ্যে থেকে নেতার খোঁজেই কি প্রদেশ কংগ্রেস হাইকমান্ডের এই মন্থন? দেখুন, এই মন্থনে জোটের অমৃত উঠবে কি উঠবে না জানি না, তবে তৃণমূলের মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার একটা ইন্টারেস্টিং প্রস্তাব দিয়েছেন। অপূর্বর যুক্তি হচ্ছে, যে দলের জন্য তিনি এত করে শেষে অপমানিত হলেন, সেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে আসুন অধীর চৌধুরী। আচ্ছা, অপূর্ব সরকার কি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অধীর চৌধুরীর সম্পর্কটা কীরকম? নাকি তৃণমূল অর্জুন সিং পার্ট 2 করতে চাইছে? লোকসভা ভোটে ব্যারাকপুর আসনে অর্জুনকে হারানোর পর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি বলেছিলেন মনে আছে আপনাদের? আমাদের এই স্টুডিওতে বসেই তো নৈহাটির সাংসদ পার্থ ভৌমিক বলেছিলেন অর্জুন সিংকে রাজনীতিতে গুরুত্বহীন করে দিতেই নাকি তৃণমূলে ফেরানো হয়েছিল তাকে। অধীর চৌধুরীকে দলে নেওয়ার প্রস্তাবটা কি বাংলার রাজনীতিতে অধীর জমানার উপসংখ্যার লেখার জন্য নাকি রাজনীতি তো সব কিছু এক ছকে হয় না, চাপের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে, বা ওই উপসংহার টানারও বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে। এই প্রাক্তন করে, অপমানিত করে, বিকল্প কাউকে খুঁজে নেওয়ার মধ্যে দিয়েও কি সেই স্ট্র্যাটেজিটাই বাস্তব রূপ পাচ্ছে? অধীরবাবু একজন দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব। অনেকে এটা মনে করেন যে সর্বভারতীয় কংগ্রেসের তার প্রতি যে বৈরাগ্য, তার কারণ হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের স্বরূপ বারবার করে উন্মোচিত করেছেন। অধীরবাবুর বর্তমান যে পরিস্থিতি, নিশ্চিতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেটা মনে করি দুর্ভাগ্যজনক। কেমন জানি দেখে মনে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি এক্সপালশনের জন্য অপেক্ষা করছেন, আগামী দিন বিজেপিতে যোগ দেবেন বলে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সবগুলো মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ, আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে। আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমার মনে হয় যদি না রিজাইন করে, যা বলছিল আমি করিনি, তাহলে ওকে করা উচিত। আমি এই ভাবছেন ঈশাকে এখন না করাই ভালো, কারণ দেখুক শিখুক। তারপর অধীর চৌধুরী পশ্চিমবাংলার বাস্তবতার উপর দাঁড়িয়ে কথা বলেন, তো অভিমানের লাগবে যদি তাকে হঠাৎ করে মিটিংয়ে প্রাক্তন বলা হয়। কাউকে সভাপতি প্রাক্তন এটা বলার সময় বর্তমান সভাপতি কেন্দ্র নির্দিষ্ট হতে হবে। এই জন্যেই
রাজনীতিকে আমার এত ইন্টারেস্টিং লাগে জানেন তো? এই যে আবু হাশেম খান চৌধুরী, তিনি অধীর চৌধুরীর পাশে দাঁড়ালেন, এক সময় তার ওপর ক্রুদ্ধ হয়েছিলেন। আবার তার ছেলে মালদা দক্ষিণের সাংসদ ঈশা খানের নামটাও প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে ভাসিয়ে দিলেন। এটা তো একটা দিক। এবার উল্টো দিকটা দেখুন, ভাবুন তো, একই অধীর চৌধুরীকে নিয়ে তৃণমূলে কত রকম মতবাদ। অপূর্ব সরকার চাইছেন অধীর চৌধুরী তৃণমূলে আসুন, আর কুণাল ঘোষ বলছেন তার কেমন যেন মনে হচ্ছে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দেবেন। দেখুন, সমুদ্র মন্থনে কিন্তু অমৃত নয়, গরলও উঠেছিল। ওই বললাম, সেই রাজনীতির মন্থনে যদি গরল ওঠে তাহলে রাজনীতিতে পানটা কে করবেন? সবটা শুধু আমাদের জন্যই রাখবেন, এটা তো হয় না। না, যদি দেখা যায় সবাই স্লোগান দিচ্ছে শুধু বিষ দাও, অমৃত চাই না, তাহলেই বা কীরকম হবে? এইখানেই আপনাদের আরেকটা ইন্টারেস্টিং কথা বলি। তৃণমূলের ভূমিকাটা মানে দুদিক থেকেই দেখছেন দুরকম খোঁচা রয়েছে অধীরের এই কেসটাতে। তাহলে তাদের যে শীর্ষ নেতৃত্ব কংগ্রেস হাইকমান্ড, তারা এই যাবতীয় কাজকর্ম করছেন, সেটা অধীর চৌধুরী তাতে ক্ষুণ্ণ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, যা কিছু হচ্ছেন সেগুলো ঠিক আছে। তৃণমূলের হাইকমান্ড কি করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিং দুটো কথা বলেছেন। সাংবাদিকদের সঙ্গে দিল্লিতে আড্ডা মারছিলেন তিনি, ইনফর্মাল আড্ডা, কিন্তু সেখানে দুটো খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। এক নম্বর কথা, তিনি বলেছেন যে দে আর ওপেন টু এনিথিং, মানে এর পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে, মানে অধীর পরবর্তী যুগে তৃণমূলের সঙ্গে এ রাজ্যে কংগ্রেসের জোট হবে কি না, সেই প্রসঙ্গে তার এই বক্তব্য, দে আর ওপেন টু এনিথিং। মানে পরিস্থিতি যে বদলাচ্ছে বা বদলাতে পারে তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত যে এই কথাগুলোর মধ্যে রয়েছে, বুঝতেই পারছেন। অন্তত প্রত্যাশা একটা আছে, খুলছে দরজা, সেটা বুঝতে পারছেন। আরও একটা কথা বলেছেন তিনি, তারা যখন ওই রাহুল গান্ধীর সাথে দেখা করেছিলেন তখন কিন্তু অধীর চৌধুরীর সম্পর্কে বলেছিলেন এবং তাকে বলা হয়েছিল যে তাকে সতর্ক করা হবে, অধীরকে সতর্ক করা হবে, কিন্তু কিছু করা হয়নি। অর্থাৎ ঘুরিয়ে যেটা তিনি বলেছেন তার মানে তো একটাই, এখানে যে জোট হয়নি তার কারণ ছিলেন অধীর চৌধুরী। এরপর অধীর যখন নেই তখন যে আবার জোট হতে পারে সেটাও খুব অস্বাভাবিক হবে না। সেটা বুঝতে পারছেন কতটা জটিল একটা মন্থন চলছে। এমন একজনকে সেই মন্থনে তুলতে হবে কংগ্রেস হাইকমান্ডকে, যাতে কোথাও গিয়ে এই জোটের রাস্তাটা হয়তো সুগম হয়ে যাবে। অন্তত তৃণমূল সেরকম ভাবছে। এই পরিস্থিতিতে না, এই মন্থনের ধারা বিবরণী দিতে গেলে অনেকগুলো কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।